দূর শালা, ঘুমাইতে দে। বিভোর ঠাস করে শায়ানের গালে থাপ্পড় লাগায়। শায়ান ভ্রু কুচকে নেবু নেবু করে চোখ খোলে। বিভোর ধমকে বলে, তোর গার্লফ্রেন্ডের ঘুম ভাঙা, যা। কেন, কই যাবো? বিভোর শায়ানকে টেনে তুলে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে বলল, যা বলছি কর, গেলেই দেখতে পাবি। বিভোর দিশারির রুমের দরজায় কয়েকবার করাঘাত করতেই দরজা খুলে যায়। দিশারি ঘুম ঘুম চোখে বিভোরকে দেখে হাই তুলতে তুলতে বলল, সকাল কয়টা বাজে? বিভোর দিশারিকে রুমে ঠেলে দিয়ে তাড়া দেয়। দ্রুত জ্যাকেট পর, শালনি, আমরা এক্ষুনি বের হব। দিশারি আঁতকে উঠে বলল, ঠিকই, কই? টাইগার হিলের সূর্যোদয় দেখবি না? দিশারির চোখ জলজল করে ওঠে। দ্রুত লাগেজের দিকে এগোয়। বিভোর ধারার রুমের দরজায় বেশ কয়েকবার করাঘাত করেছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তার মধ্যে শায়ান দিশারিও চলে আসে। শায়ান এসেই বলল, উর্মি কোথাও যাবে না বলেছে, ঘুমাবে। আমাদের গিয়ে ঘুরে আসতে বলেছে। বিভোর কিঞ্চিত ভ্রু বাঁকায়। দার্জিলিং কেউ ঘুমাতে আসে? দিশারি বিভোরকে বলল, ধারার ঘুম সহজে আসে না, কিন্তু একবার ঘুমালে ডেকে তোলা যায় না। বিভোর হাল ছাড়েনি, করাঘাত করতেই থাকে। ধারাবিহীন সূর্যোদয় উপভোগ তার পক্ষে সম্ভব নয়। মনের মাঝে জেদ জেগে বসেছে। সে ধারাকে বিশ্ববিখ্যাত সূর্যোদয়, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি সূর্যোদয় দেখাবে। একসময় ধারা দরজা খুলল। দরজা খুলে দিশারি বিভোরকে দেখেও না দেখার ভান করে বিছানায় শুয়ে পড়ে। সে ঘুমের অতীব গভীরে ডুবে আছে। বিভোর কয়েকবার ডাকে, যতবার ডাকে ততবার ধারা চাদর শক্ত করে জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমানোর ভঙ্গি করে। এইদিকে 3:30 হতে আর 6 মিনিট বাকি। বিভোর দিশারিকে বলল, ধারার শীতের কাপড় নে তুই, আমি ওরে দেখতেছি। কথা শেষ করেই ধারাকে 5 কোলে করে নেয়। দিশারি শায়ানের মুখ হাঁ হয়ে যায়। বিভোর তার 27 বছরের জীবনে প্রথম কোনো মেয়েকে কোলে নিল, যেখানে সে নিজের কাজিন ফ্রেন্ডদের সাথে পাশাপাশি বসতেও অস্বস্তি অনুভব করে। বিভোর রাগ নিয়ে ধমক দেয়, দুইটা এমনি তাকায় আসুস কেন? রুমের দরজা লাগিয়ে আয়। হোটেল বয়কে ডেকে গেট খুলে ওরা বেরিয়ে পড়ে। ধারা বিভোরের কোলে ঘুমাচ্ছে, তবে ঠান্ডা ঠান্ডা বাতাসটাও অনুভব করছে ধারা। খুব দ্রুত ঘুম ভেঙে যাবে। চারিদিকে রাতের শেষ অন্ধকারের হাতছানি। রাস্তায় নেমে ওরা অবাক হয় এত রাতে চারিদিকের কোলাহল আর কলকাকলি দেখে, সেই সাথে হাজারো জিপের বহর দেখে। আলোয় আলোয় আলোকিত পুরো রাস্তা। আগে পিছিয়ে দূরে যত দূরে চোখ যায় আলো আর আলো। ঝলমলে চারিদিক দেখে মন খুশিতে নেচে উঠল। ধারার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই হালকা আলোয় বিভোরের মুখটা দেখতে পায়। পিঠ জুড়ে বিভোরের হাত বুঝতে সময় লাগেনি। ধারার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে কেঁপে ওঠে। ধারার শরীরের কাঁপুনি বিভোর টের পায়। সামনে থেকে চোখ সরিয়ে ধারার দিকে তাকায়। ধারা তাকিয়ে আছে তারই ওপর। বিভোর দ্রুত নামিয়ে দেয় ধারাকে। তারপর সামনে এগোয় জিপনিতে। দিশারি ধারাকে হেসে বলল, ঘুম থেকে উঠতেছিলি না, তাই বিভোর কোলে নিয়ে করে আসছে। দিশারি ফিক করে হেসে ওঠে। ধারা বিস্মিত হয়। দিশারি বিভোরকে ভালোবাসে, অথচ অন্য একটা মেয়েকে কোলে নিয়েছে, সেটা নিজের চোখে দেখেও এমন হেসে কথা বলছে কিভাবে? দেখেও মনে হচ্ছে না মনে চাপা কষ্ট হচ্ছে দিশারির। খুবই প্রাণবন্ত। সত্যি কি ভালোবাসে বিভোরকে, নাকি ভালো লাগা? কে জানে। ধারা নিজেই ভালোবাসার সংজ্ঞা জানে না। বিভোর জিপ নিয়ে আসে। ওরা উঠে বসে। জিপ অন্ধকার কুয়াশা ঠান্ডা ভেদ করে ছুটে চলল টাইগার হিলের উদ্দেশ্যে। ড্রাইভার জানালো অনেকেই নাকি 3টে বাজতে না বাজতেই গাড়ি নিয়ে টাইগার হিলের দিকে ছুট লাগিয়েছে। ধারা অবাক কণ্ঠে বলল, বাবা, এত জনপ্রিয় সূর্যোদয়। বিভোর মৃদু হেসে বলল, অভিজ্ঞদের মত হচ্ছে আগ্রায় গিয়ে তাজমহল না দেখা যেমন অপরাধ, দার্জিলিং এসে টাইগার হিলে সূর্যোদয় না দেখাও ততখানি অপরাধ। দিশারি ফোরন কাটে, তাই আমরা অপরাধ থেকে বাঁচতে হাড়হিম করা ভোর রাতের শীতকে কাঁপতে থাকা বুড়ো আঙ্গুলে কোনো রকম দেখিয়ে ছুটে চলেছি টাইগার হিলের দিকে। ওরা টাইগার হিলে পৌঁছে দেখে সারি সারি গাড়ি। নির্দিষ্ট পয়েন্টের অনেকটা আগেই ওদের গাড়ি পার্ক করা হলো। গাড়ি থেকে নেমে দ্রুত রওনা হলো উঁচু স্থানটির দিকে, যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। বিভোর ধারার হাত শক্ত করে ধরে রেখেছে। শায়ান দিশারির হাত। উঁচু স্থানটিতে গিয়ে দেখে জায়গা নেই অবস্থা।
এই ভিড়ের মধ্যে ধারা বিভোর পূর্ব দিকের কোনায় গিয়ে দাঁড়ায়, আর দিশারি সায়ান উত্তর দিকে। দর্শকদের বেশিরভাগই বাঙালি এবং তারা ক্যামেরা মোবাইল নিয়ে রীতিমতো যুদ্ধাংদেহী একটা ভাব ফুটিয়ে তুলছে। সূর্যোদয় তো নয়, যেন বাঘ আসবে। বিভোরকে ঘেঁষে ধারা দাঁড়ায়, তার পরনে ফতুয়া আর ট্রাউজারই রয়েছে। গাড়িতে থাকাকালে দিশারির থেকে শাল নিয়ে পড়েছে, জ্যাকেট নাকি সে খুঁজে পায়নি। এখন শীতে কাঁপতে হচ্ছে। বিভোর ধারাকে বলল, আমার শাল ভালো লাগে খুব, আপনি চাইলে আমার জ্যাকেট নিতে পারেন আর আমার শাল দিতে পারেন। অথচ বিভোরের শাল একদমই পছন্দ না, প্যারা মনে হয়। তবে এখন কেন মিথ্যে বলল সে জানে না। ধারা বলল, না না না, ঠিক আছে। ধারা শীতের প্রকোপে কাতর স্বরে হু হু করতে থাকে। বিভোর আর কিছু না বলে দ্রুত জ্যাকেট খুলে ধারাকে পরিয়ে দেয়, শাল টেনে নেয়। আকস্মিক ঘটনায় ধারা হতবিহ্বল, কিন্তু কিচ্ছুটি বলল না। অদ্ভুত ভালো লাগা অনুভূতি হচ্ছে। আকাশের আলো ফুটি ফুটি অবস্থা দেখে উত্তেজনা শুরু হয়ে গেল। মোবাইল ক্যামেরা নিয়ে ঠেলা ধাক্কা দিয়ে অনেকেই সামনে যাবার চেষ্টা করছে। সূর্যোদয়ের সময় চলে আসে। সূর্যের আভাস দেখা দেওয়া মাত্র প্রচণ্ড শীতের মধ্যেও একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। একটা বিশৃঙ্খলাও তৈরি হলো। কে কাকে টপকাবে, কে আগে ছবি তুলবে, কে আগে শোভার চোটে আগুল হবে। এই তুলনায় ন্যূনতম সভ্যতা এবং সৌজন্য ভুলে গিয়ে একটা চূড়ান্ত পরি কি মরি পরিস্থিতি। সূর্যের আভা যখন কাঞ্চনজঙ্ঘার চূড়া স্পর্শ করল, তখনই উপস্থিত জনতা একসঙ্গে হো করে ওঠে। সিটির তীক্ষ্ণ আওয়াজে ভরে গেল ভোরের পাহাড়। সূর্য উঠছে। সূর্যোদয়ের মুহূর্তে সবাই কাঞ্চনজঙ্ঘার চূড়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। সে এক মনোমুগ্ধকর দৃশ্য, যার বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। এমন স্পষ্ট সূর্যোদয় দেখা কপালও বটে। সূর্য একটু একটু করে উঠতে গিয়ে মনে হলো যেন হঠাৎ করে লাফ দিয়ে পরিপূর্ণতা পেল, ঠিক যেন একটা আগুনের বল। কাঁপছিল এলোমেলোভাবে, আর মনে হচ্ছিল যেন কেউ খেলছে আগুনের বল নিয়ে। মনে হচ্ছিল কেউ যেন এটাকে গোল করে আকার দেবার চেষ্টা করছে। সেই আলোর রশ্মির কোমল রূপের কোনো তুলনা নেই। ধারা বিভোরের এক হাতের বাহু খামচে ধরে খুশিতে। সে সূর্যোদয়ের দিকে তাকিয়েছে, ঠোঁটে চোখে হাসি। খুশিতে কাঁপছে সে, বিড়বিড় করছে। এত সুন্দর, এত সুন্দর। বিভোর হাসে। সূর্যোদয়ের সৌন্দর্যের ছিটে যেন ধারার গায়ে পড়ছে। কি মোহনীয় মায়াবী মুখ। প্রেমে পড়ে যাচ্ছে কি সে? ভালো লাগাটা কি ভালোবাসার রূপ নিচ্ছে? আর ধারার বয়ফ্রেন্ড সে কোথায়? সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার চূড়াতে পড়তেই তার লাল আভায় ভরে গেল। আস্তে আস্তে সাদা বরফের পাহাড় পরিণত হলো সোনালি পাহাড়ে। রং যেন গলে গলে পড়ছে। পূর্ব আকাশে উকি দেওয়া সূর্য তখন কাঞ্চনজঙ্ঘার গায়ে। শ্বেতশুভ্র পর্বতের এ রূপের সাক্ষী হলো ধারা, বিভোর আরো শত শত মানুষের জোড়া চোখ। তখন চারপাশে ক্যামেরার ক্লিক ক্লিক, সবাই মুহূর্তবন্দি করার চেষ্টায়। পাহাড়ে চূড়ায় উদীয়মান সূর্যকে প্রণাম জানাতে শুরু করেন অসংখ্য সূর্য পূজারী। অনেকে ব্যস্ত হয়ে পড়ে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে টাইগার হিল থেকে মাত্র 30 রুপিতে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়, সিকিম, নেপাল সীমান্ত ও অন্যান্য পাহাড় দেখতে। এত হৈ হৈয়ের মধ্যে পাহাড়ের উত্তর কোণায় চোখ পড়ল ধারা এবং বিভোরের। সেই দিকটায় কেউ ফিরেও তাকাচ্ছে না। ধারা শুষ্ক মুখে বলল, এর এক কিনারে তুমুল হাই হট্টগোল আর সূর্য দেখে ফেলার উল্লাস। অন্য কিনারটা শান্ত, একলা, তাই না বিভোর সাহেব? বিভোর মাথা নাড়ায়, ছোট করে জবাব দেয়, তারা দুজন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক দূরে ছোট্ট একটা পাহাড়ি গ্রামে পা টিপে টিপে ঢুকছে সূর্যের আলো। কয়েকটা কুড়ে ঘর, কিছু ছোটখাটো ক্ষেত, এইটুকুই অস্তিত্ব গ্রামটার। গ্রামটায় হয়তো শখানেক কি তারও কম বাসিন্দার জমায়েত। কোনো তাড়া নেই, কোনো প্রতিযোগিতা নেই, শুধু নীরবে নিশ্চিন্তে থাকাটুকুই আছে। ধারা আক্ষেপ করে বলল, গ্রামটাতেও সূর্যোদয় হচ্ছে, কিন্তু সেই সূর্যোদয়ের কোনো জনপ্রিয়তা নেই, খ্যাতি নেই, উদযাপন নেই। বিভোর এক দৃষ্টে গ্রামটা দেখছে, সে তাল মেলায়। এখানে যে কেউ চাইলেই দেখতে পারে ছোট্ট সেই গ্রামের সূর্যোদয়। এখানে কোনো উদ্যোগ আয়োজন নেই, কোনো পূর্ব পরিকল্পনা, কোনো অপেক্ষার প্রয়োজন নেই। ধারা বলল,
আচ্ছা, কখনো কি কোনো ক্যামেরার ফ্ল্যাশের আলো ছুটেও যায়নি তার দিকে? কি নাম গ্রামটার? বিভোর জানায় সে জানে না, কাউকে জিজ্ঞেস করা হয়নি কখনো। কাঞ্চনজঙ্ঘায় সূর্যালোক সোনালি আভার পাশাপাশি একটা অনামী গ্রামের শরীরে ভোর হয়ে যাওয়ার সাক্ষী হলো ওরা দুজন। ধারা বিভোর দুইজনের মনে তৃপ্তির সুখ। খ্যাতি আর আলোর ঠিক উল্টো দিকে দাঁড়ানো এই গ্রামটার কাছে ভোর রাতে ঘুম থেকে ওঠার সার্থকতা দেখতে পাচ্ছে তারা। কিছুক্ষণ পর ধারা ঘোর লাগা গলায় বলল, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য জীবনের শ্রেষ্ঠতম একটা দিন পেলাম, শ্রেষ্ঠতম সৌন্দর্য দেখলাম। জবাবে বিভোর মুচকি হাসল। টাইগার হিলে ভোরবেলা অনেকে ফ্লাক্সে গরম গরম ব্ল্যাক কফি বিক্রি করে, বেশিরভাগ নারী বিক্রেতা। কনকনে শীতে কফির চুমুকে মন জুড়িয়ে যায়। সেই স্বাদ নিল ওরা চারজন। তারপর আরও কিছুক্ষণ দিশারি ধারা সায়নের ফটোশুটে সাহায্য করে বিভোর। নিজে ছবি তোলেনি একটাও। ধারার অস্বস্তি হচ্ছিল ছবি তুলতে, কিন্তু দিশারি জোরাজুরিতে বাধ্য হয়। ক্যামেরায় ছবি তুলে দেওয়ার সময় বিভোরের চোখ বারবার আটকে যাচ্ছিল ধারাতে। নামার সময় দেখা মিলল পাহাড়ের ভাঁজে ভাঁজে প্রার্থনা লেখা বর্ণময় কাপড়ের পতাকা। দার্জিলিংয়ের আরও একটা চেনা বৈশিষ্ট্য এটি। মূলত বৌদ্ধ ধর্মের এই প্রেয়ার ফ্ল্যাগ পাহাড়ি এলাকার অন্যান্য ধর্মস্থানেও দেখা যায়। দিশারি ধারা আগে আগে হাঁটে। সায়ন বিভোরকে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি মিয়া? তুমি কি ডুবে ডুবে জল খাচ্ছ? বিভোর হেসে সায়নকে থাপ্পড় দিয়ে বলল, শালা বেশি বুঝোস। সায়ন একটু ভাব নিয়ে বলল, মামা অনেক মেরেছো আমায়। এইবার তোমার জুলিয়েটকে বলে দিব তুমি বিবাহিত। তোমার বউ পালিয়েছে কারণ তোমার পুরুষত্বের সমস্যা। তারপর জুলিয়েট তোমাকে পাত্তা দিবে না। প্রতিশোধ, বুঝছো মামা? প্রতিশোধ। সায়নের কথা শুনে বিভোর ডাকাতের মতো হো হো করে হেসে উঠল। জিপে উঠে দিশারি বলল, নেক্সট প্ল্যান কি? বিভোর আয়েসি ভঙ্গিতে সিটে হেলান দিয়ে চোখ বুজে, তারপর দায়সারাভাবে বলল। তোরা প্ল্যান কর। সায়ন কপট রাগ নিয়ে বলল, শালা তোরে আনছি কেন? বিভোর ভারী ইনোসেন্ট চোখে তাকায়, জিজ্ঞাসা করে, কেন এনেছিস? আর তুই এনেছিস কখন? নিজের টাকায় না আসলাম? শান ভোতা মুখে বলল। আমার রিকোয়েস্ট রাখতেই তো আইসোস। বিভোর চোখ বুঝতে বুঝতে উত্তর দেয়। ও, বিভোরের ঘাড়তারামি দেখে ধারা চাপা হাসে। দিশারি বিভোরকে ঝাঁকি দিতেই বিভোর তেলে বেগুনে জ্বলে উঠল। শরীরে হাত দিতে কতদিন না করছি। দিশারি গলার জোর দ্বিগুণ করে বলল, ওরে আমার শাহরুখ খান, কই থেকে আইসো রে? গায়ে হাত দিলে কি শরীর নষ্ট হয়ে যাইব? সুন্দর হইছস বইলা অহংকারে মরে যাইতছস। বিভোর রাগে বলল। আমারে চাতাইস না দিশা। দিশারি ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপ করে। মায়া মানুষ হইলে তোর জ্বলানি উঠা যায়, তাহলে কি ধৈরা নিমু তুই পুরুষ মানুষ না? তুই দিশা, বাকিটা উচ্চারণ করবি না। আমি মোটেও তেমন না। আমার বউকে অবশ্যই ছুতে দিব, আর আমিও। কথার মাঝে বিভোরের চোখ পড়ে ধারার চোখে। ধারাই তো তার বউ। বাকি কথাটা আটকে যায়। ধারা বিভোর দুইজনেই চোখ সরিয়ে নেয়। দিশারি বলে, ওলে বাবালে, তো বিয়েটা কোন দিন করবি শুনি? বিভোর পাশ কাটাতে বলল। মাথা ব্যথা করছে, চুপ কর। শায়ন তখন বিড়বিড় করে। কাজ্জা করবে। দিশারি চোখ শুরু করে বলল। তুই কিছু বললি? শায়ন সাফ নাকচ করে। না না, আমার কি সাধ্য আছে তোর কিছু বলার? দিশারি সরু চোখে বিভোর আর শায়নকে পরখ করে কয়েকবার, তারপর গোমরা মুখে বলল, কোনো প্ল্যানই করবি না কেউ? বিভোর চোখ বোঝা অবস্থায় রেখেই বলল। কই যেতে চাস? ধারা আগে আগে বলে। ঝর্ণা আছে। বিভোর চোখ খুলে। দিশারি লাফিয়ে উঠে বলে, ইয়েস, ঝর্ণায় গোসল করব। বিভোর বিরক্তি নিয়ে বলে, এখন গোসল করলে শীতে ময়রা কাঠ হইয়া যাইবি। 12টায় গেলে ঠিক আছে। শায়ন আড়মোড়া ভেঙে বলল, এখন আর জার্নি সম্ভব না, ঘুম হয় নাই। কতক্ষণ ঘুমাইতে হইব? আর উর্মি তো হোটেলে রইছে। তাহলে হোটেলে ফিরছি। বলল বিভোর। শায়ন ঘাড়কাত করে। কিছু সময়ের ব্যবধানে ওরা হোটেলের সামনে চলে আসে। দিশারি শায়ন রুমে চলে যায়। বিভোর হোটেলের পাশে এক রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার জন্য। ধারা সেটা খেয়াল করে। তার ইচ্ছে হচ্ছিল বিভোরের পাশে গিয়ে বসে কফি খেতে,
কিন্তু কি মনে করে যেন আর গেল না। সব ইচ্ছেকে প্রাধান্য দিতে নেই। গোপনে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে আসে। ঠিক 11:30 ওরা সবাই বের হয়। জিপ ভাড়া করে যাত্রা শুরু করে রক গার্ডেনের উদ্দেশ্যে। কথায় কথায় ধারা প্রশ্ন করে, দার্জিলিংয়ের এত জনপ্রিয়তা কেন? পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষই দার্জিলিংকে চেনে কিভাবে? দিশারি বলল, কি বলিস? পাগলের মতো কথাবার্তা। জনপ্রিয় কিভাবে হলো এটা আমরা কিভাবে জানবো? বিভোর দিশারি ধমক দিয়ে বলল। কি প্রশ্ন করছে এমন? এটার উত্তর অবশ্যই আছে। দিশারি বলল, তাহলে তুই বল। বিভোর বলল, শিওর না, সম্ভবত দার্জিলিংয়ের জনপ্রিয়তার কারণ হচ্ছে শিওর না, সম্ভবত দার্জিলিংয়ের জনপ্রিয়তার কারণ ছিল তখনকার কলকাতার সিনেমা, যেখানে দার্জিলিংয়ের দৃশ্য দেখানো হতো প্রচুর। কলকাতার ট্যালিংগঞ্জের ছবির নায়ক নায়িকাদের প্রিয় লোকেশন ছিল দার্জিলিং। এছাড়াও বড়দের উপন্যাসে ও ছোটদের রহস্য গল্পেও দার্জিলিং এসেছে বারবার। সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র গোয়েন্দা ফালুদার প্রিয় জায়গা ছিল এই পার্বত্য শহরটি। দিশারি চোখ বড় বড় করে বলল। বাবা, বিভোর হাসে। ধারা ঢোক গিলে প্রশ্ন করে, আপনার কিভাবে ইচ্ছে হলো দার্জিলিং আসার, আর প্রথম কখন এসেছেন? বিভোর জবাব দেয়, যেহেতু আমি সত্যজিৎ রায়ের অন্ধভক্ত, তাই দার্জিলিং যাবার ইচ্ছে ছোটবেলায় হয়েছিল। অবশেষে গত 5 বছর আগে দার্জিলিং আসি প্রথম। ধারা বিভোরের উত্তরগুলো ভারী এনজয় করছে। প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে। আচ্ছা, দার্জিলিং মোট কয়টি প্লেস আছে দেখার মতো? আমার জানা মতে ছোট বড় মিলিয়ে 29টি প্লেস আছে দার্জিলিংয়ে। নামগুলো জানেন? হুম, বলুন। বলতে হবে। আচ্ছা, আপনি গুনুন, আমি বলছি। ধারা হেসে বলল, ওকে। বাতাসিয়া লুপ, দালি মনাস্টারি, রক গার্ডেন, গঙ্গামায়া পার্ক, জাপানিজ পিস টেম্পল, আভা আর্ট গ্যালারি, বাদওয়ান মহারাজার প্যালেস, তেনজিং নোরগের বাসভবন, রেল স্টেশন, দারহাম টাউন হল, ক্যাপিটাল ক্লক টাওয়ার, ঘুম মনাস্টারি, লয়েড বোটানিক্যাল গার্ডেন, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, চৌরাস্তা, ট্যুরিস্ট ইনফরমেশন অফিস, তেনজিং রক, অবজারভেটরি হিল, মহাকাল টেম্পল, ভুটিয়া বস্তি মনাস্টারি, তিব্বতী রেফিউজি সেলফ হেল্প সেন্টার, স্ট্রবেরি নাইটেঙ্গেল পার্ক, রিনকমল, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, জোড়বাংলো, সেন্ট জোসেফ স্কুল, টাইগার হিল, ঘুম রেল স্টেশন, টেম্পল, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস। বিভোর একদমই সবগুলো নাম বলে। তারপর ধারার দিকে তাকায়। দেখে ধারা নয় শুধু, দিশারি, উর্মি, সায়ান সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। ধারা চোখ বড় বড় রেখে বিড়বিড় করে, ও মাবুদ, এত প্লেস কবে ঘুরবো আমরা? বিভোর হালকা এসে উত্তর দেয়, আজ আমরা দূরের প্লেস ঘুরছি যে, তাই সময় যাচ্ছে অনেক। আগামীকাল একসাথে অনেকগুলো প্লেস দেখা হয়ে যাবে। ধারা বলল, তাই বলুন। আচ্ছা, এখন আমরা যেখানে যাচ্ছি নাম কি? বিভোরের আগে ড্রাইভার উত্তর দিল, রক গার্ডেন। রক গার্ডেন মূলত পাহাড়ের নিচে কতগুলো পাথরের উপর দিয়ে প্রবাহিত একটা ঝর্ণা, যা দার্জিলিংয়ের ম্যাল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। রক গার্ডেনে যেতে হলে পাহাড়ের নিচে নামতে হয়। দার্জিলিং শহর থেকে অনেক নিচে এটি অবস্থিত। যাওয়ার রাস্তাও অসম্ভব রকমের সুন্দর। ধারা নিজের আনা ক্যামেরা দিয়ে চারপাশ ক্লিক করে ক্যামেরা বন্দি করে নিচ্ছে। জিপ ক্রমাগত একটা করে তীক্ষ্ণ বাঁক পেরিয়ে নিচে নামছে। পথে অনেক চা বাগান চোখে পড়ছে। মুগ্ধ হয়ে সবার নয়নজোড়া তাই দেখছে। আকস্মিক দিশারি চিৎকার করে, গাড়ি থামান, গাড়ি থামান। দ্রুত পাশ কেটে জিপ থামে। শান চোখ কটমট করে তাকায়, কিরমির করে বলে, কি হয়েছে তোর? দিশারি জবাবে হাসে। দরজা খুলে নেমে পড়ে। তারপর উকি দিয়ে উর্মিকে বলল, এত সুন্দর জায়গা, ফটো সেশন করবো না? তাড়াতাড়ি নামো, এত সুন্দর জায়গায় ছবি না তুললে জীবন বৃথা। দিশারির কথা শুনে শানের রাগ উঠলেও বিভোর যেন একটু হাসলো। উর্মি নামে। শান বিরক্তি নিয়ে দুইজন রমণীর ফটোগ্রাফি করে 20 মিনিটের মতন। একপাশে পাহাড়ি রাস্তা আর একপাশে চা বাগান। দূরে পাহাড়ের উপর মেঘমেলা ঘনীভূত হয়ে শুরু করেছে, তার সাথে হিমেল হাওয়া। আহা, সে যেন এক অপার্থিব পরিবেশ। আবার যাত্রা শুরু হয়। চারপাশ দেখতে দেখতে রক গার্ডেনে পৌঁছালো গাড়ি। গাড়ির ড্রাইভারের কাছে বিভোর 2 ঘন্টা সময় নিয়েছে।
বিনিময়ে রুপি দিতে হচ্ছে 3 গুণ। রক গার্ডেনে প্রবেশ করে ফি জনপ্রতি 10 রুপি। ওরা টিকিট কেটে রক গার্ডেনে প্রবেশ করে। ধারা যা দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে। রক গার্ডেন একটা ঝর্ণা, পাশে বাগান আছে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে। ঝর্ণাটা এত বেশি বড় না, কিন্তু অপূর্ব সুন্দর। ঝর্ণা থেকে ঝর্ণার চারপাশ বেশি সুন্দর। ঝর্ণার ওপরের দিকে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া। আশেপাশে মানুষ খুবই কম, বেশিরভাগ মানুষ বিকালের দিকে আসে। ঝর্ণা দেখে তিশারি নিরাশ হয়। চারপাশ মনোমুগ্ধকর হলেও সে ভেবেছিল ঝর্ণার পানি অনেক ওপর থেকে পড়বে আর নিচে দাঁড়িয়ে সে বাহুবলী মুভির নায়িকার মতো ভিজবে, কিন্তু তেমনটা হওয়ার কোনো পথ নাই। এক পাথর থেকে অন্য পাথরে পানি পড়ছে, দাঁড়ালে শুধু পা ভিজবে। বিভোর ব্যাকপ্যাক, ক্যামেরা, জুতা সায়ানের সামনে মাটিতে রেখে বলল, আসছি আমি। সায়ান বলল, কই যাস? বিভোর যেতে যেতে বলল। বিভোর ঝর্ণার পানিকে অনুসরণ করে পাথর বেয়ে নিচে নামতে থাকে। ধারা নিজের অজান্তেই চিৎকার করে বলে, সাবধানে। তারপর কি মনে করে বিভোরের ব্যাকপ্যাক, জুতা, ক্যামেরা মাটি থেকে তুলে বুকে আগলে নেয়। বিভোর কয়েক মিনিট পর আসে, হেসে বলে, দিশা, গোসল করতে পারবি? নিচে একটা বড় গর্ত হয়েছে, ঝর্ণার পানি সেখানেই পড়ে, একদম স্বচ্ছ পানি। দিশারি লাফিয়ে ওঠে খুশিতে। ধারাও খুশিতে হাসে। তারও ইচ্ছা ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভেজার। শান উর্মিকে বলে, চলো ভিজি। উর্মি নাকচ করে। শান কোনোভাবে উর্মিকে রাজি করাতে পারেনি। শান বুঝতে পারছে উর্মি ঘুরতে এসে খুশি নয়, কিন্তু কেন? সবার যাবতীয় জিনিসপত্র উর্মির কাছে রাখা হয়। নামার পথে ধারা দিশারির সমস্যা হচ্ছিল, পাথর পিচ্ছিল খুব। বিভোর ধারার হাত ধরে, শায়ন দিশারির। ধীরে ধীরে নেমে আসে শেষ পাথরটায়। সামনেই অনেকটা জায়গা জুড়ে স্বচ্ছ ঝর্ণার পানি ওপর থেকে পড়ছে। চারপাশে শুধু ঝর্ণার পানির আওয়াজ। ধারা অবাক চাহনিতে হাঁ হয়ে বিভোরের আগে গিয়ে দাঁড়ায়। চোখ ঘুরিয়ে চারপাশ দেখে, কি সুন্দর। কথাটি বলার জন্য যখনই ধারা ঘুরে দাঁড়ায় বিভোরের দিকে, শান বিভোরকে ধাক্কা দেয়। বিভোর টাল সামলাতে না পেরে ধারাকে জাপটে ধরে পানিতে পড়ে। ধারা ভয়ে চোখ খিচে এক হাতে বিভোরের শার্টের কলার খামচে ধরে, অন্য হাতে পিঠের শার্ট। শায়ান দিশারি কলকলিয়ে হেসে ওঠে। দুজন পানির নিচ থেকে দ্রুত উঠে দাঁড়ায়। ততক্ষণে তাদের এক ডুব হয়ে গেছে। দুজনের শরীরের উষ্ণতা অনুভব করে। ঝর্ণা ঠান্ডা জল শরীরের গভীর উষ্ণতা সরাতে পারেনি। ধারা বড় বড় চোখ মেলে বিভোরের দিকে তাকায়। তার দৃষ্টি স্থির। বিভোরের ঠোঁট লাল, আগে খেয়াল করেনি ধারা। কপালে ছড়িয়ে থাকা চুল ভিজে নাক চোখ ঢেকে দিয়েছে বিভোরের। ধারা এক হাতের আঙুল দিয়ে কপাল থেকে চুল সরিয়ে দেয়। তখন ধারার হাত কাঁপছিল বোধ করি। বিভোরের দৃষ্টি ধারার চোখে নিবদ্ধ। সেই দৃষ্টিতে ছন্নছাড়া মানে শুভ সেই ক্ষণে দুটি মনে প্রেমের প্রলয় ঘটে নীরবে। দিশারি দুষ্টু মুখ ভঙ্গি করে শায়ানকে পিছন থেকে জোরে ধাক্কা মারে। শায়ান বিভোর ধারার পাশে পড়ে। আওয়াজ হয় জোরে। ধারা সচকিত হয়ে সরে যেতে চাইলে বিভোর যেন আরো শক্ত করে আঁকড়ে ধরে। দিশারি ঝাঁপ দিয়ে নামে। বিভোরের খেয়াল হয়, দ্রুত ধারাকে হাতের বন্ধন থেকে মুক্ত করে সরে আসে। প্রায় 20-30 মিনিট পর সবাই ওপরে উঠে আসে। রোদে দাঁড়িয়ে রক গার্ডেনের ফটো সেশন করে। ততক্ষণে অনেকখানি শুকিয়ে যায় কাপড়। বিভোর ভেবেছিল দিশারি যখন শুরু থেকে ইচ্ছে গোসল করার, হয়তো কাপড় নিয়ে এসেছে, কিন্তু আনেনি। রক গার্ডেন থেকে বেরিয়ে আসে ওরা। জীবযাত্রা শুরু করেছে মিনিট 3 আগে। ধারার চোখে মুখে লজ্জার আভা, নিজেকে গুটিয়ে রাখছে। মাঝে মাঝে মৃদু হাসছে বাইরে তাকিয়ে। কেন হাসছে নিজেও জানে না। জানালা দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। পাহাড়ের মাঝে মাঝে বসতি। জানালা দিয়ে মাথা বের করে নিচে তাকায়। নিচ থেকে যেমন পাহাড়ের ওপরের বাড়িগুলো খুব ক্ষুদ্র দেখায়, আবার ওপর থেকেও নিচের বসত বাড়িগুলো খুব ক্ষুদ্র দেখায়। বিমানের ওপর থেকে যেমন সবকিছু ক্ষুদ্র দেখায়, তেমনি পাহাড়ের ওপর থেকে নিচের সমতল ঘরবাড়িগুলোও তেমন দেখায়। অনেক ওপরে ওঠার পর মেঘের জন্য আর নিচের সবকিছু দেখা যাচ্ছে না, কেমন ঝাপসা দেখাচ্ছে সব। দিশারি ধারার হাত খামচে ধরে রেখেছে। পাহাড়ি রাস্তাগুলোর মোড়গুলো ভয়ঙ্কর। মাঝে মাঝে 180 ডিগ্রি টার্ন।
পাশে তাকালেই পাহাড়ের পাদদেশ, কোনোভাবে পড়লে নিজেকে খুঁজে পাওয়া যাবে না, কেউ মনে হয় না খুঁজতেও আসবে। মাঝপথে বিভোর গাড়ি থামাতে বলে ড্রাইভারকে। সবাইকে নিয়ে অ্যারেঞ্জ ভ্যালি টি এস্টেটে একটু নেমে সময় কাটায়, তারপর আবার জীবযাত্রা শুরু করে। সন্ধ্যার পূর্বে হোটেলে ফেরা হয়। যে যার মতো ফ্রেশ হয়ে মুসলিম রেস্টুরেন্টে গরম পেট ঠান্ডা করে। সন্ধ্যার পর সায়ন দিশারি রুমে আসে। দিশারি দরজা খুলে বিস্ময়ে প্রশ্ন করল, ওমা, আমার রুমে তো গার্লফ্রেন্ডের সাথে লুতুপুতু শেষ? সায়ন আওয়াজ করে দরজা লাগায়। মতিগতি ভালো ঠেকছে না সায়নের। দিশারি সাবধানে প্রশ্ন করে, এনিথিং রং দোস্ত? সায়ন টেবিলে রাখা পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে সোফায় বসে। দিশারি খিটখিট করে বলে উঠল, ভং ধরস কেন? কিছু জিগাইছি না? সায়ন তাকায়, চোখ লাল। দিশারি দৌড়ে এসে সায়নের পাশে বসে। সায়ন চোখ সরিয়ে নেয়। দিশারি সায়নের মুখ নিজের দিকে ফিরিয়ে বলে, কি হয়েছে বোন? সায়ন দিশারির হাত সরিয়ে দেয়, রাগ নিয়ে বলে, উর্মি কথায় কথায় ঝগড়া শুরু করে মাসের পর থেকেই। ওর জন্যই দার্জিলিং আসা, কিন্তু ওরে আগ্রহ নাই কেন বুঝলাম না। এমনকি আমাকেও পাত্তা দিচ্ছে না, মূল্য দিচ্ছে না, যাচ্ছে তাই ব্যবহার করছে। এত খরচ করে সময় বের করে এসে লাভটা কি হলো আমার? আবার ওরে কিছু বলাও যায় না, বালের প্রেম। ও এই ব্যাপার? আরে ভাবিস না, হয়তো কোনো কারণে অফসেট, তাই মন বসাতে পারছে না। দিশারি বিছানায় এসে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। তারপর বলে, যা যা, উর্মির কাছে যা, রাগ না দেখিয়ে সুন্দর করে কথা বল, সমস্যাটা কি জানার চেষ্টা কর। সায়ন গলা উঁচু করে বলে, তোর বলে দিতে হবে না, চেষ্টা করছি, কাম হয় নাই। তাহলে আর কি করার, ঘুমাইতে দে। মাত্র 7টা বাজে, ঘুমাইবি? ঠান্ডা লাগতেছে, টায়ার্ড খুব, আমি শুয়েই থাকবো, বাতি নিভা। পারতাম না, যা। দিশারি কপাল কুঁচকে বিছানা থেকে নামে, বাতি নিভিয়ে ড্রিম লাইট জ্বালায়, তারপর শুয়ে পড়ে। সন্ধ্যার পর কুয়াশায় চারপাশ ছেয়ে যায়, ঠান্ডা পড়ে যায় খুব। যদিও শরৎকাল, তবুও সায়ন একা একা ঝিম মেরে অনেকক্ষণ বসে থাকে। দিশারিকে ডাকে, দিশারি উত্তর দেয় না। সায়ন ফুসফুস করতে থাকে, বলে, তোর রুমে আইসি দেখা ভাব বাইরে গেছে। হ্যাঁ, দিশারি নিশ্চুপ। সে শুনছে, টিপে টিপে হাসছে, কিন্তু উত্তর দিচ্ছে না। শান বড় বড় পা ফেলে দিশারির পাশ ঘেঁষে শুয়ে পড়ে উল্টোমুখী হয়ে। দিশারি হুঙ্কার দেয়, ঘেসে শুইছস কেন? তুই কথা কস না কেন? ইচ্ছে হইতাছেন না তাই? আমার ইচ্ছা হয়েছে তাই শুইছি। দিশারি আর জবাব দেয়নি। কিঞ্চিত কপাল কুঁচকে কম্বল মুড়ি দিয়ে চোখ বোজে, কিন্তু হাঁসফাঁস লাগছে। এরকম পাশ ঘেঁষে একটা ছেলে শুয়ে আছে। দিশারি মিনমিনে গলায় বলল, সায়ন যা বের হইয়া, উর্মির কাছে যাবো না। বিভোরের কাছে যা। রুমে নাই, কই গেছে? জানি না। দিশারি উঠে বসে। সায়ন তাকায়। দিশারি বলল, আমার রুমে যে আইসোস, তোর গার্লফ্রেন্ড মাইন্ড করব? করুক, ব্রেকআপ করব যখন বুঝবি। করুক। দিশারি চুল খোপা করে, পা ভাঁজ করে বসে, ফেসবুকে লগ ইন করে। শায়ন হাঁ হয়ে দিশারিকে দেখে। দিশারির প্রতি তার একটা দুর্বলতা আছে, একটা অনুভূতি আছে। ফ্রেন্ডের চেয়েও বেশি কিছু মনে হয়, কিন্তু কি সেটা কখনো তদন্ত করতে ইচ্ছে হয়নি। বিশেষ করে দিশারির ঘাড়ের ভেসে থাকা রগ আর কালো ছোট তিলটা বেশি ভালো লাগে। শায়ন চোখ সরিয়ে নেয়, চোখ বুজে। বুকে তোলপাড় হচ্ছে। শায়ন শোয়া থেকে দাঁড়ায়, আসছি বলে বের হওয়ার উপক্রম হয়। দিশারি বিছানা থেকে নামতে নামতে বলল, রাগ করেছিস? শায়ন থমকায়, না তাকিয়ে উত্তর দেয়, না। দিশারি শায়নের সামনে এসে দাঁড়ায়, মুখটা দেখে বলল, ওমা, রাগে নাকটা লাল হয়ে গেছে বাচ্চাটার। শায়ন তাকায় দিশারির দিকে। দিশারির ঘাড়ের তিল চোখে জলজল করে ওঠে। তিল আর ঠোঁটের হাসি একত্রে মিলে দিশারিকে স্নিগ্ধ দেখাচ্ছে। শায়ন আবেগের তাড়নায় ভুল করে বসে। দিশারি শায়নকে ঠেলে সরিয়ে দেয়, ঘাড়ে হাত রেখে চিৎকার করে ওঠে। এটা কি করলি তুই? শায়নের শরীর গরম হয়ে আসে। ঠোঁটে এক হাত রেখে চোখ খেচে নিজের অজান্তে কি করে বসলো সে। দিশারির কান্নার আওয়াজ আসছে কানে। শায়ন কথা বলার ভাষা হারায়। এগোতে এগোতে আমতা আমতা করে বলে, দিশু শোন, দিশু প্লিজ। তুই বের হয়ে যা।
দিশারি সায়ানের কথা না শুনে ঠেলে বের করে দেয়, মুখের উপর দরজা লাগিয়ে দেয় ঠাস করে। ধারা বিভোরকে রুমে না পেয়ে হোটেলের বাইরে বেরিয়ে আসে। পরনে লাইট ব্লু জিন্স, স্লিভলেস ডেনিম শার্ট, লেদারের জ্যাকেট, পায়ে হাইনেক কিডস। সন্ধ্যার পরপর দার্জিলিং ঠান্ডা পড়ে খুব। মাস যাই হোক, ধারার চোখ জোড়া খুঁজতে থাকে একজনকে। এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তার অনেকটা হেঁটে আসে। তখন দূরে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। দূর থেকে বিভোর ও ধারাকে দেখতে পায়। দুইজনই দ্রুত হেঁটে আসে অন্যজনের কাছে। একসাথে বলে ওঠে হাই। দুজনে হাসে। বিভোর ঠোঁটে হাসি রেখেই বলল, কোথাও যাচ্ছেন? ধারা মিনমিনে স্বরে বলল, এই তো হাঁটছি, রাতের দার্জিলিং ও, দেখছি। আপনি কি করছেন? আমিও সেম, ঘোরাঘুরি করছি। তো চলুন একসাথেই হাঁটি। বিভোর ধারার চোখে চোখ রাখে। ধারা চোখ সরিয়ে নেয়। বিভোর স্বাভাবিক গলায় বলল, চলুন। চলুন। দুজন পাশাপাশি হাঁটছে, কথা বলছে না কেউই। ভাষার ভাণ্ডারে কথা মজুদ নেই। কথা বলতে গেলে কণ্ঠটা কাঁপে, অথচ তাদের বিয়ের বয়স 1 বছরের ওপর। ধারা বিভোরকে যত দেখছে, যত পাশে পাচ্ছে, তত মুগ্ধ হচ্ছে। কে বলবে ধারা তার বউ? প্রথম দিনই থাপ্পড় দিয়ে গাল লাল করে দেওয়ার কথা ছিল, কিন্তু কত স্বাভাবিক ব্যবহার, যেন প্রথম পরিচয়। বিভোর নীরবতা ভেঙে বলল, আমি যদি এখন এই রাতের বেলা কোথাও নিয়ে যেতে চাই, যাবেন? ধারা থমকায়। কয়েক সেকেন্ড কিছু চিন্তা করে বলল, যাব। বিভোর হাত বাড়িয়ে দেয়। ধারা ভ্রু উপরে তুলে প্রশ্ন করে, কি? হাত। ধারা গোপনে গভীর নিঃশ্বাস নেয়। তারপর এক হাত রাখে বিভোরের হাতের ওপর। বিভোর ধারার হাতে স্পর্শ পেয়ে শক্ত করে চেপে ধরে, বলে, চলুন। হাঁটা শুরু করে বিভোর। ধারার মনে প্রশ্ন জাগে, কই যাচ্ছে তারা? কিন্তু কিছু বলল না। বিভোরের সাথে তাল মিলিয়ে হাঁটে। প্রায় 10-15 মিনিট হাঁটার পর ধারা টের পায় তারা লোকালয় থেকে অনেক দূরে চলে এসেছে। যতদূর চোখ যায় দৈত্যের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে কেবল পাহাড় আর পাহাড়। উঁচু নিচু পাহাড়, ঢেউ খেলানো পাহাড়, সারি সারি পাহাড়, ঘন সবুজ অরণ্যের পাহাড়, আলো ছায়ার পাহাড়। এ যেন পাহাড়ের রাজ্য। সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ায় বিভোর। পাশে ধারা। ধারা দু চোখ মিলে রাতের পাহাড় দেখছে মুগ্ধ নয়নে। বিভোর ঘাসে শুয়ে পড়ে। ধারা দ্রুত বলে উঠল, ভিজে যাবেন তো, ঘাসে অনেক কুয়াশা। বিভোর মৃদু হাসল। ধারার চোখে সেটা পড়ল না। বিভোর বলল, মেঘের রাজ্যে এসেছি, আরে ভিজবো না? আশেপাশে ঘন যেটাকে আপনি কুয়াশা ভাবছেন, সেটা কুয়াশা নয়, মেঘ। ধারা হেসে বলে, সত্যি? সত্যি। হাত বাড়ান, মেঘ এসে ধরা দেবে। অবিশ্বাস্য ভর সাথে ধারা হাত বাড়ায়। অদ্ভুত, হাতের তালুতে পানি এসে জমেছে। ধারা খুশিতে আত্মহারা হয়ে বলল, কি চমৎকার। বিভোর হাসির রেখা দীর্ঘ করে বলল, আপনার চুলে জ্যাকেটে হাত রেখে দেখেন। ধারা জ্যাকেটে এক হাত রাখে, অন্য হাত মাথায়। অদ্ভুত, সব ভিজে ভিজে। কি আশ্চর্য! বিভোর ধারার খুশি থেকে প্রাণবন্ত হয়ে ওঠে। জোর গলায় বলল, এবার আকাশে তাকান। ধারার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আকাশে তাকায়, চিৎকার করে ওঠে, ও গড, ও গড, এত তারা! যতদূর চোখ যায় কেবল তারা আর তারা। ছোট বড়, কাছের দূরের, উজ্জ্বল অনুজ্জ্বল তারা। যেন মিছিল বেরিয়েছে তারাদের। সব তারা জমা হয়েছে এইখানে, এই দার্জিলিংয়ের আকাশে। বিভোর উঠে দাঁড়ায় ধারার পাশে। ধারা আচমকা বিভোরকে জড়িয়ে ধরে খুশিতে। এক নাগারে বিরতিহীনভাবে বলতে থাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তো জোস। আপনি এত জোস কেন? মাবুদ, এত সুন্দর পৃথিবী, আমি লক্ষ জনম বাঁচতে চাই। বিভোরের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। মুহূর্তে কয়েকবার মেরুদণ্ড বরাবর তীক্ষ্ণ শীতল স্রোত নেমে গেল। কিছু সেকেন্ড পর ধারার খেয়াল হয় সে বিভোরের বুকে। দুহাতে খামচে ধরে রেখেছে বিভোরের জ্যাকেট। ধারার সর্বাঙ্গ ভয়, অস্বস্তি এসে ভর করে। সরে দূরে গিয়ে নত হয়ে দাঁড়ায়। কাপা ঠোঁটে বলে, সরি। বিভোর ধারার অপ্রস্তুত হওয়াটা বুঝতে পেরেছে। হেসে বলল, ইটস ওকে, হাজবেন্ডকেই ধরেছ। মহাভারত অসহ্য হয়ে যায়নি। ধারা চমকে তাকায়। বিভোর জিভ কাটে।
সে মুখ ফসকে কি বলে ফেলল, নিজেকে সামলিয়ে বলল। সরি। ধারা হো হো করে হেসে ওঠে। পাহাড়ের তুমুল হাওয়ায় ধারার খোলা চুল উঠছে। তারার আলো আছে, তবে সেই আলোয় ধারার বাঁকা দাঁত স্পষ্ট। বিভোর হাসে। ধারা বলল, সমান সমান। বিভোর জবাবে শুধু হাসলো। দুইজন নীরবতার সাথে আকাশে তাকায়। দুইজনের ভেতরে নৈসর্গিক অনুভূতি, রাতের আকাশ উপভোগের সাথে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। বিভোর ঘাসে শুয়ে পড়ে। ধারা দূরত্ব রেখে ঘাসে বসে, আকাশে চোখ রেখে বলে, মনে হচ্ছে তারায় তারায় যেন তারা সমাবেশ বসে গেছে আকাশে। বিভোর জবাব দেয়, হুম। কিছু তারা যেন পাহাড়ের দিকে এগিয়ে এসেছে। মেঘ জমান ফেদে আড়াল করতে চাইলে মনে হয় সারি বেঁধে মিছিল করে চলেছে তারারাও। তারার এই মুগ্ধতার মধ্যেই চলছিল দূর পাহাড়ের মেঘ ছুঁয়ে আসা তুমুল হাওয়ার দাপুটে ঝাপটানি। হাওয়ায় শরীর কেঁপে উঠলেও চোখ বুজে আসছে ঘুমে। বিভোর ঘোর লাগা গলায় বলল, যদি পারতাম আজীবন পাটি বিছিয়ে প্রতিটা রাত কেবল আকাশের দিকে তাকিয়ে রাত ভর তারা গুনতাম, ঘুমাতাম না। রাত গড়াচ্ছে। মেঘের সঙ্গে যুদ্ধ করে তখন হেসে উঠতে থাকলো চাঁদ। এতক্ষণ দার্জিলিংয়ের আকাশে সৌন্দর্যের যেখানে অপূর্ণতা ছিল, তা যেন পূর্ণ করে দিল এই শুভ্র চাঁদ। বিভোর ধারাকে বলল, চাঁদ দেখতে ভালোবাসেন ধারা? চারপাশ নিশ্চুপ, কোনো সাড়া নেই। বিভোর আকাশ থেকে চোখ সরিয়ে পাশে তাকায়, দেখে ধারা ঘাসে ঘুমিয়ে পড়েছে। বিভোর আর একবার ডাকে। শুনছেন ধারা? নিশ্চুপ। ধারা, চাঁদ উঠেছে, দেখবেন না? বিভোর দীর্ঘশ্বাস ছাড়ল। গলা থেকে মাফলার খুলে ভাঁজ করে ধারার মাথার নিচে রাখে। তারপর নিচের দুই হাত মাথার নিচে রেখে আবার শুয়ে পড়ে। চোখ নিক্ষেপ করে আকাশের দিকে। বুকে একটা ঝড় বইছে, সে টের পাচ্ছে। ঝড়টা ভালোবাসার। জায়জ হওয়া সত্ত্বেও পারছে না তাকিয়ে। বিভোর তারাদের ভিড়ে ধারার মুখটা খুঁজে খুঁজে খুঁটিয়ে দেখছে। প্রিয়তম নয়ন বুঝে নিদ্রার অতলে, প্রিয়তমের নয়ন খুঁজে তাহারে তারাদের ভিড়ে। বিভোরের ভাবনার সুতো ছেড়ে ফোনের রিংটোনে প্যান্টের পকেট থেকে ফোন বের করে। দিশারি কল করেছে। বিভোর উঠে বসে রিসিভ করলো। বল। দোস্ত, কই তুই? আছি আশেপাশে। দিশারি চাপা কান্নায় ভেঙে পড়ে। বিভোরের উৎকণ্ঠা। দিশু, কি হইছে? কাঁদতেছিস কেন? তুই আগে আয়। কল কেটে কপালের চামড়া কিঞ্চিত ভাঁজ করে বিভোর। ভাবে কি হলো। এইদিকে ধারা ঘুমে। সে দূরত্ব কমিয়ে ধারার পাশে বসে। ধারাকে কয়েকবার ডাকে, সাড়া নেই। বাধ্য হয়ে ধারার মাথায় হাত রাখে, চুলে হাত বুলিয়ে ডাকে, ধারা উঠুন, আমাদের ফিরতে হবে। ধারা। ধারা পিটপিট করে চোখ খোলে। বিভোরকে চোখের সামনে দেখে লাফিয়ে উঠল। চারপাশ খেয়াল করে দেখে অসহায় দৃষ্টিতে বিভোরের দিকে তাকায়। বলল, আই এম সরি, ক্লান্ত লাগছিল তাই। কৈফিয়ত দিতে হবে না, উঠুন, হোটেলে ফিরবো। ধারা দ্রুত উঠে বলল, জি চলুন। বিভোর দ্রুত হাঁটছিল। ধারা বাধা দিয়ে বলল, আস্তে হাঁটুন না, আশপাশ উপভোগ করতে করতে যাই। ধারা, আমার একটু তাড়া আছে। ও আচ্ছা, দ্রুতই চলুন। নীরবতা পালন করে পাশাপাশি ওরা দুজন বড় বড় পা ফেলে এগোতে থাকে। ধারা খেয়াল করলো বিভোর কিছু একটা ব্যাপার নিয়ে খুব ভাবছে। ব্যক্তিগত হতে পারে, তাই প্রশ্ন করল না। আর চোখে বিভোরের অবয়ব চুষে নিচ্ছে সে মনের অতলে। বিভোরের পা থেকে মাথা পর্যন্ত দেখতে ধারা 3-4 ইঞ্চি পিছনে আসে। বিভোর প্রশ্ন করল, পেছনে পড়লে কেন? আপনি আগে আগে হাঁটুন, আমি আছি পিছনে। বিভোর জবাবে কিছু বলল না। ক্যাজুয়াল স্নিকার, হুডি, জিন্সে বিভোরকে রাজপুত্র মনে হচ্ছে ধারার। ধারা একা একা ঠোঁট কামড়ে হাঁটে আর মনে মনে বিড়বিড় করে, বড়টা কি জো স্মাইল। কিন্তু ধারা মনে মনে বিড়বিড় করছে ভাবলেও সে মুখ ফসকেই বিড়বিড় করেছে এবং পুরো কথাটা বিভোরের কানেও পৌঁছেছে। ধারা লজ্জা পাবে ভেবে বিভোর আর কিছু বলল না, নিজ মনে হেসেছে। হোটেলে পৌঁছে দিশারির রুমের সামনে বিধ্বস্ত অবস্থায় শায়ানকে দেখতে পায় বিভোর। শায়ান বিভোরকে দেখতে পেয়ে এগিয়ে আসে। শায়ান বলল, দোস্ত, একটা ভুল করে ফেলছি দিশারির সাথে। ও আমার ভুল বুঝতেছে, দরজা খুলতেছে না। বিভোর শায়ানকে পাশ কাটিয়ে দিশারিকে ডাকে। দিশারি দরজা খুলে সরে যায় সামনে থেকে। বিভোর রুমে ঢোকে, সাথে ধারা। শায়ান যে মুহূর্তে ঢুকতে যাবে, দিশারি চিৎকার করে উঠল, বান্দির পুতে এইখানে কি করে?
ওরে ক চলে যাইতে, আমি কিন্তু ওরে জবাই করে ফেলবো। শান এগোতে এগোতে ভীত স্বরে বলল, দিশু প্লিজ ক্ষমা করে দে। কুত্তার বাচ্চা তুই বের হয়ে যা কইতেছি। বিভোর ধমকে উঠল। কি শুরু করেছিস দিশা? গালাগালি করছিস কেন? এটা হোটেল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কি হয়েছে বলবি তো? দিশারি কেঁদে বিছানায় বসে। ধারা পাশে এসে বসে, মুখ খুলল। কি হয়েছে আপু? শান ধীর গলায় বলল, আমি বলি। বল। বিভোর ভ্রু দুটি বাঁকিয়ে বলল। শায়ন কয়েকবার ঢোক গিলল। সে জানে বিভোর সবটা শোনার পর আক্রমণ করবে তাকে, তবুও বলতে তো হবেই। নতমুখে শায়ন বলল, আই কিসড হার নেক। বিভোর চমকিত হয়ে তাকায়। কি বললি? দেশারি ডুকরে আওয়াজ করে কেঁদে উঠল। শায়ন দেখতে পায় বিভোরের চোখ লাল হয়ে যাচ্ছে। শায়ন নিজেকে সামলিয়ে দ্রুত বলল, দোস্ত বিশ্বাস কর, আমি আসলে বুঝতে পারিনি কখন। বিভোর শায়নের শার্টের কলার খামচে ধরে। রাগে কিরমির করে চাপা গলায় বলল, 2-3 মাস পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করস, ডেটিং করস, তবুও মজা মেটেনি তোর? ফ্রেন্ডের উপর হাত বাড়াইছস। তোদের মতো ফোলাদের জন্যই আমাদের মারা খেতে হয়। মেয়ে ফ্রেন্ড সাথে দেখলেই নোংরা মনোভাব নিয়ে মানুষ তাকায়। তুই দিশারির সাথে এমনটা কেমনে করলি? শায়ন কিছু বলার আগে দিশারি বলল, ছাইড়া দে ওরে, যার স্বভাব যেমন সে তো তেমনই থাকে। তার চোখে সব মেয়েই গার্লফ্রেন্ড হয়। ওরে ফ্রেন্ড কইতে হলো লজ্জা লাগতেছে। ওর লগে আমার স্কুল লাইফ থেকে ফ্রেন্ডশিপ আসিল, আর আইসো। দিশারি আবার কাঁদতে বসে। ধারা শায়নের দিকে তাকায়। শায়নের ঠোঁট দুটো কাঁপছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। শায়ন বিভোরের হাত থেকে ছুটে দ্রুত বেগে রুম থেকে বেরিয়ে যায়। বিভোর দিশারির পাশে এসে বসে, সান্ত্বনা দেয়। দোস্ত, এসব মনে রাখিস না। অন্যায় হয়ে গেছে ওর, ছেড়ে দে। দুর্ঘটনা ভেবে ভুলে যাওয়ার চেষ্টা কর। কাঁদিস না, অসুস্থ হয়ে পড়বি। কিছু খাবি? নিয়ে আসবো? ও ও না, এখন তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। ঘুমা তুই এখন। দিশারি তবুও কাঁদছিল। বিভোর ধমকে বলল, কি বলছি? ঘুমাইতে বলছি না? দরজাটা লাগাইয়া শান্তি হইয়া ঘুমা। কালকে আমাদের বাতাসিয়া লুপ যেতে হবে সকাল সকাল। শায়ন দিশারির রুম থেকে বেরোবার সময় দেখতে পায় উর্মি কান পেতে সব শুনেছে। শায়ন ভ্রুক্ষেপ না করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। রাস্তার পাশে এসে বসে মাথা নত করে। কিছুক্ষণের মধ্যে বিভোর আসে, শায়নের পাশে বসে। শায়ন অভিমানে তাকায়নি। বিভোর শায়নের কাঁধে এক হাত রেখে বলল, দোস্ত। শায়নের গলা কাঁপছে। সে কান্নাজড়িত কণ্ঠে বলল, বিশ্বাস কর, আমি নিজের ইচ্ছায় করি নাই। আমার এমন কোনো ইচ্ছা ছিল না কখনো। হয়তো দিশারির জন্য আমার মনে একটা অনুভূতি। শায়ন কথার মাঝে থেমে যায়। বিভোর অবাক চাহনিতে তাকায়, প্রশ্ন করল, ভালোবাসিস দিশারিকে? শায়ন অনেকক্ষণ চুপ থেকে তারপর বলল, জানি না। আচ্ছা, এটা নিয়ে তোর সাথে পরে কথা বলবো। কাজটা আসলেই ভালো করিসনি। তখন আমি রাগে তোকে অনেক কিছু বলে ফেলেছি, মনে রাখিস না। আসলে আমার রাগ উঠে গেছিল। দিশারি কেমন করে কাঁদছিল, ও হার্ট হয়েছে খুব। জানি দোস্ত, বিশ্বাস কর, যখন ও কাঁদতেছিল আমার খুব কষ্ট হইতেছিল। মনে হইতেছিল যে আমি মইরা যাই। হইছে, তুই আর কান্দিস না। এসব ঝামেলা মিটে যাবে, জলদি সব মিটে যাবে। ও আর আমার লগে কথা কইব না, দেখিস। ওর অনেক অভিমান। শায়ন বিভোরের 2 হাত মুঠোয় নিয়ে বলল, আমি একটা পাপ করে ফেলছি। ওরে বলিস আমার মাফ করে দিতে। আমার যে শাস্তি দিব আমি মাইনা লমো। ও যেন আমার সাথে কথা বলা বন্ধ না করে। বিভোর হেসে জবাব দিল। না, কথা বলা বন্ধ করবে না। এবার আয়, গিয়ে ঘুমা। শায়ন রুমে এসে দেখে উর্মি গাল ফুলিয়ে বসে আছে। শায়ন অপরাধী মুখ করে কিছু বলতে চেয়েছিল, তার আগেই উর্মি বলল, শোনো সায়ন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমিও তোমাকে কখনো ভালোবাসিনি, জাস্ট টাইম পাস ছিল। তোমার মতো আমিও হয়তো বা 420 টাইপ মেয়ে। জানি এসব করা ভালো না, তবুও যাই হোক, আমার এঙ্গেজড হয়ে গিয়েছিল আমাদের রিলেশনের 1 মাস পরপরই। আমার উডবি ফ্রান্সে থাকে, সে গত সপ্তাহে দেশে ফিরেছে। আমি জানতাম না, সে জেনে গেছে যে আমার বয়ফ্রেন্ড আছে। আমি বয়ফ্রেন্ডের সাথে দার্জিলিং চলে এসেছি। এই জন্য তার সাথে আমার গতকাল হোটেলে আসার পর থেকেই ভেজাল চলছে ফোনে।
আমি এমনি তোমার সাথে ব্রেকআপ করতাম। যতটুকু বুঝেছি তুমি দিশারি নামে মেয়েটাকে ভালোবাসো, তার প্রতি তোমার কোনো ফিলিংস আছে, দুর্বল কোনো ফিলিংস আছে। সো আমাকে ছাড়তে তোমার কোনো রকম কষ্ট অবশ্যই হবে না। তাহলে আমি বরং যাই। শান হাঁ করে তাকিয়ে আছে। সে বিস্ময় কিংকর্তব্য বিমোর। কোনো মতে বলল, এত রাতে কই যাবা? উর্মি লাগেজটা হাতে নিয়ে বলল, এই দেখো সব কিছু গোছানো আছে, আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম। আজ রাতে আমি এমনিতেই হোটেল থেকে চলে যাব। রক গার্ডেনে যখন তোমরা আনন্দে ভিজছিলে তখন আমার উডবির সাথে আমার দেখা হয়। সে আমাদেরকে ফলো করে দার্জিলিংয়ে চলে এসেছে এবং একটু দূরের হোটেলটাই সে আছে। তাকে আমি কথা দিয়েছি আমি আজ রাতেই তার কাছে চলে যাব এবং তোমার সাথে ব্রেকআপ করব। কথা শেষ করে উর্মি বেরিয়ে যায়। শান হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সে তাজ্জব বনে গেছে। শান বিভোরের কাছে তার ফোনটা রেখে এসেছিল। বিভোর ফোনটা ফিরিয়ে দেওয়ার ওছিলায় উর্মি আর শায়নের সব কথা শোনে। বিভোরের খুব রাগ হয়। এমন একটা মেয়ে নিজের কুকীর্তি গলা উঁচু করে বলল, তবুও শায়ন কিছু বলতে পারল না। তারও কিছু বলার নেই। শায়ন আর উর্মি যে একই পথের যাত্রী। এইসব মানুষ দুনিয়াতে কেন যে আসে? তবে বিভোরের পৈশাচিক আনন্দও হচ্ছে। শায়নের শিক্ষা হয়েছে, বেশ হয়েছে। উর্মি দরজার বাইরে বিভোরকে দেখে চমকায়। সে বিভোরকে যথেষ্ট ভয় পায়। দ্রুত পা ফেলে বেরিয়ে যায়। ধারার বিভোরকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই বেরোবার জন্য দরজা খুলে তখন দেখল উর্মি লাগেজ হাতে নিচে নেমে যাচ্ছে। ভারী অবাক হয়ে শানের রুমের দিকে আসে সে। বিভোর রুমে ঢুকে বেসুরো গলায় গান গেয়ে উঠল, তোমার ঘরে বসত করে কয়জনাম। শান গাল ফুলিয়ে বিছানায় বসল। বিভোর ভ্রু নাচিয়ে বলল, কেমন বোধ করছো মামা? বিভোর হো হো করে হেসে উঠল। গগন কাঁপানো সেই হাসি। ধারা নিজের দুই গালে হাত রেখে বিভোরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে ঘোর লাগা গলায় বিড়বিড় করে, সো সুইট। পরদিন সকাল 6টায় ঘুম ভাঙল ধারার। আড়মোড়া ভেঙে জানালার পাশে এগিয়ে আসে। জানালায় ভারী পর্দা ছিল। পর্দা সরাতেই মুখ দিয়ে একটি কথাই বেরিয়ে এলো, অসাধারণ। মুগ্ধকর আবহাওয়া, পাহাড়ের প্রতিটি ধাপে ধাপে বাড়ি আর হোটেল। ধাপগুলো শেষ হওয়ার পর প্রায় 7,000 ফুট গভীর খাদ। পুরো ঘনত্বের সাদা সাদা মেঘগুলো ভাসছে খাদের ওপর যত্রতত্রভাবে, যা হোটেলের উচ্চতা থেকেও অনেকটা নিচে। মনে হচ্ছে হোটেল থেকে নেমে 30-40 মিনিট নিচে নামলেই মেঘ ছোঁয়া যাবে। এমন ভিউ কিন্তু সব হোটেল থেকে দেখা যায় না, বা হোটেলের সব রুম থেকেও দেখা যায় না। ধারা সৌভাগ্যবান ছিল, তাই প্রকৃতি নিরাশ করেনি। মুগ্ধ হয়ে ঠোঁটে সন্তুষ্টজনক হাসি ফুটিয়ে তোলে ধারা। এরই মধ্যে দরজায় করাঘাত। দরজা খুলে বিভোরকে দেখতে পায়। সদ্য ঘুম থেকে ওঠা ধারার মুখ তেলতেলে হয়ে আছে, নিষ্পাপের আভা চেহারায়। বিভোর বলল, তৈরি হয়ে নিন, নাস্তা করে বের হব। ধারা হেসে ঘাড় কাত করল। বিভোর চলে যায়। কিছুক্ষণের মাঝে বিভোর, ধারা, শায়ন, দিশারি ইসলামিয়া রেস্টুরেন্টে চলে আসে। নাস্তা শুরু করে পরোটা, ডিম আর চা দিয়ে। শায়ন দিশারি নিশ্চুপ। এরা কথা বলবে না ধারা বুঝে গেছে। এভাবে নীরবতা পালনের তো মানে নেই। ঢোক গেলে ধারা কথা শুরু করলো। বিভোর সাহেব। বিভোর খাবার চিবোতে চিবোতে উত্তরে বলল, সাহেব কেন বলল? ধারা সংকোচে বলল, মানে আর কি বলবো, শুধু বিভোর ডাকাটা কেমন জানি। দিশারি রূঢ়ভাবে বলল, ভাই ডাকলেই তো হয়, তোর চেয়ে 4 বছরের বড় আছে। ধারা বুঝেছে এই রূঢ়ভাবে কথা বলাটা শায়নকে উদ্দেশ্য করে। বিভোর আগেভাগে বলল, থাক, ভাই ডাকতে হবে না, সাহেবই ভালো। তা কি যেন বলতে চাইছিলেন ধারা? ও হ্যাঁ, আমরা এখন কোথায় যাব? বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, ক্যাবল কার, সেন্ট জোসেফ স্কুল দর্শনের ইচ্ছে আজ। বাতাসিয়া লুপ দিয়েই শুরু করব। গ্রেট। আর দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনে না চলে দার্জিলিংয়ের ভ্রমণটাই বৃথা। 2 ঘন্টার রাইড করা যাবে। এটা কোথায়? বাতাসিয়া লুপে। টয় ট্রেনে চলে আমাদের বাড়তি করে আর ঘুম স্টেশন বা বাতাসিয়া লুপ জায়গাগুলোতে না গেলেও চলবে। কেন? কারণ যাত্রাপথে টয় ট্রেন বাতাসিয়া লুপ 10 মিনিট যাত্রা বিরতি দেয়।
আর ঘুম স্টেশনে দাঁড়ায় প্রায় আধ ঘন্টা। আমরা সেই সময়টাতে বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন ঘুরতে পারবো। ও গ্রেট। টয় ট্রেনকে ঘিরে প্রচুর ভারতীয় বাংলা মুভির শুটিং হয়েছিল। রাজেশ খান্নার আরাধনাও শুটিং হয়েছে এখানে। শুধু তোমারই জন্য মুভিতে সোহম টয় ট্রেনের রাস্তার পাশে বসেছিল। ধারা মুগ্ধ হয়ে বলল, বাহ, বাংলা মুভি দেখেন? না, মুভি ধরতে গেলে দেখি না আমি। যখন মুভিটা শুটিং হচ্ছিল তখন এসেছিলাম, তাই জানি। দিশারি রাগে কটমট করে বলল। তোদের পকপকানি শেষ হইলে বাইর হ। শান আর চোখে দেখে দিশারিকে, চোখে চোখ পড়তে ভয় দৃষ্টি সরিয়ে নেয়। ওরা চলে আসে বাতাসিয়া লুপে। ঢোকার আগে বিভোর খাওয়া শুরু করে গোর্খাদের অন্যতম জনপ্রিয় খাবার মোমো। মোমো মানে পুলি পিঠের মতো করে বানানো, ভেতরে মুরগির মাংস, সবজি, গরুর মাংস ইত্যাদি থাকে। দার্জিলিংয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড এটি। বিভোরের দেখা দেখি ভরা পেট নিয়ে ধারা, দিশারি, শায়ান খাওয়া শুরু করলো। বাতাসিয়া লুপে প্রবেশ করে 4 জন। বাতাসিয়া লুপ থেকেও দেখা মেলে উদিত কাঞ্চনজঙ্ঘা। বাতাসিয়া লুপ জায়গাটিতে দার্জিলিংয়ের টয় ট্রেন, যেটা কিনা ঘুম আর দার্জিলিংয়ের মধ্যে এখন চলাচল করে, সেটি এখান থেকে ঘোরে। গোল লুপের মতন লাইনটি ঘুরে আবার ঘুম স্টেশনের দিকে যায়। বাতাসিয়া লুপ হচ্ছে অনেকটা আমাদের দেশের শহীদ মিনারের মতো। এটি বানানো হয়েছিল গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। বাতাসিয়া লুপ জায়গাটি দার্জিলিং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, ঠিক ঘুম স্টেশনের নিচের দিকে। বাতাসিয়া লুপ থেকে মাত্র 50 রুপিতে কিনতে পাওয়া যায় নেপালি বেশ। নেপালি ড্রেস পরার পর যে কাউকে চেনা দেয়। ধারা নেপালি ড্রেস পরতে আগ্রহ দেখায়। দিশারিরও ইচ্ছে হয়। রাগ সাইডে রেখে সেও নেপালি ড্রেস পরে। ধারা নীল রঙের ড্রেস পরেছে, খোলা চুল পিঠ জুড়ে ছড়িয়ে, পায়ে লোফার, তাই ব্যাপারটা হাস্যকর কিন্তু অসম্ভব সুন্দরী ও উপজাতি মনে হচ্ছে ধারাকে। দিশারি লাল রঙের পরেছে। শায়ানাগের মতো সরাসরি তাকাতে সাহস পায় না, তাই আর চোখে দেখছে। পাশাপাশি 4 জন হাঁটতে থাকে। বিভিন্ন রকম মানুষ, ফুলের বাগান, আগ্রহ নিয়ে সবাই দেখছে। বিভোর হাঁটার তালে ধারার পাশে এসে দাঁড়ায়, প্রশ্ন করে, মনোরম পরিবেশ তাই না? ধারা হেসে ছোট করে বলল, পর্যাপ্ত হিমশীতল বাতাস শরীর ও মনকে উজ্জীবিত করে দিচ্ছে। পৃথিবীর যাবতীয় বাতাস যেন এই পবিত্র কাঞ্চনজঙ্ঘার পাদস্পর্শে এসে সংসার পেতেছে। শুধু বাতাস, বাতাস আর অবিশ্রান্ত বাতাস। বিশাল সবুজ প্রান্তরটি শুধু নানান রং বেরঙের ফুল আর চিরহরিত বৃক্ষের আবাসভূমি। একদিকে রাজার মতো দাঁড়িয়ে রয়েছে চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। সব মিলিয়ে ভেতরটা সুখে লাফাচ্ছে। তার উপর 4 জনের মনে বিপরীত লিঙ্গের প্রতি সুপ্ত এক অনুভূতি উকি দিচ্ছে। বাতাসিয়া লুপের ওপর থেকে সমস্ত দার্জিলিং শহরটাকে দেখা যায় একেবারে 360 ডিগ্রি। অসাধারণ সেই দৃশ্য। প্রতিজন 630 রুপিতে টয় ট্রেনে ওঠে। 2 ঘন্টার রাইডে বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, দার্জিলিংয়ের মনোরম পরিবেশ উপভোগ করে। প্রকৃতিতে ডুবেছিল তারা। শায়ান অনেকবার দিশারির সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ফেরার আগে সেন্ট পল স্কুলটা দেখতে আসতে ভোলেনি বিভোর। প্রায় 200 বছর পুরনো এই স্কুলটি অনেকেই দেখেছে সিনেমায়। শাহরুখ খানের সেই বিখ্যাত মুভি मैं हूं ना কথা কার না জানা। এই স্কুলে শুটিং হয়েছিল মুভিটার। ভেতরে প্রবেশের অনুমতি নেই, কিন্তু না দেখে ফিরে আসার মানুষ বিভোর নয়। এটা হতে পারে না। দারোয়ানের সাথে ভাব করে 150 রুপি ঘুষ দিয়ে ঢুকে যায় ধারাদের নিয়ে। দারোয়ান ঘুরে ঘুরে দেখাচ্ছে কোথায় কি শুটিং হয়েছে, কি আছে। স্কুল প্রাঙ্গণ থেকে চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র রূপ। ধারা স্কুলের এক কর্ণে বসে। বিভোর দিশারি ঘুরছে স্কুলটা। শায়ানের হাঁটতে ভালো লাগছে না, তাই সে ধারার পাশে এসে বসে। শায়ান বলল, হাই ধারা, হ্যালো ভাইয়া। একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করি, আপনি এভাবেই বলুন। দিশারিকে বুঝিয়ে বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দিতে। ধারা হালকা হাসলো, বলল, জি অবশ্যই। কয়েক সেকেন্ড নীরবতা। ধারা বলল, বিভোর সাহেব সম্পর্কে কতটুকু জানেন? শান তাকায়। ধারা অপ্রস্তুত হয়ে উঠল। কারে কি প্রশ্ন করেছে সে? শান হেসে উত্তর দেয়, পুরোটাই চিনি। কি জানতে চাও ক্রাশ সম্পর্কে? ধারা থমকায়, আমতামতা করে বলল,
ক্রাশ। শায়ান জবাবে হাসে, দূরে দাঁড়িয়ে থাকা বিভোরের দিকে তাকিয়ে বলে, শালীনতা আছে ওর মধ্যে, প্রেম করেনি কখনো, কিন্তু স্কুল লাইফ থেকেই বলতো যে বিয়ে করার কথা। কিশোর থেকেই ওর ইচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, বউকে ভালোবাসবে, বউর সাথে প্রেম করবে। ও শান্ত না আবার অশান্তও না। স্কুল লাইফে আমাদের অনেক মেয়ে ফ্রেন্ড ছিল, তাদের সাথে এখনো আমার সম্পর্ক আছে, কিন্তু বিভোর পাত্তা দেয় না। খেয়াল করে দেখো দিশারি, ওর পাশে ঘেঁষতে পারে না। মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি ওর খুব অপছন্দের বিষয়। খাওয়ার সময় বিরক্ত পছন্দ করে না, কিন্তু খুব রাগ আছে ওর। রেগে গেলে মার শুরু করে দেয়। পর্বত পাহাড় খুব টানে ওকে। অফিসের কাজে কাজ করে মন দিয়ে, কোনো অলসতা নাই। ক্যারিয়ার নিয়ে বেশ সিরিয়াস। ধারা স্বাভাবিক কণ্ঠে বলল, দেখে মনে হয় না মানুষটা যে এমন। হ্যান্ডসাম একটা ছেলে, গার্লফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড অনেক থাকার কথা। আগেই বললাম, ও ঘেঁষতে দেয় না। অনেকে ওরে অহংকারী বলে, কিন্তু আমরা কাছের মানুষেরা জানি যে ও কেমন। আর আমি ওরে প্রশ্ন করেছিলাম যে সুন্দর দিয়া বডি ফিট বানাইয়া কি করবি, প্রেমই যখন করবি না, এর চেয়ে খা আর ভুঁড়ি বানা। উত্তর কি বলছে জানো? কি? বউয়ের জন্য ফিগারের খেয়াল রাখতে হয় মামা, নইলে বউ গর্ব কইরা কেমনে কইব যে তার হাজবেন্ড হ্যান্ডসাম। আর বাচ্চাদেরও হ্যান্ডসাম পাপা হতে হবে নাকি? আর বড় ব্যাপার, নিজেকে হ্যান্ডসাম হিসেবে আয়নার সামনে কে দেখতে চায় না? শুধু গার্লফ্রেন্ড পেতেই ফিট হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, কোথাও কি লেখা আছে? ধারা চমৎকার করে হেসে বলল, চমৎকার মানুষ তো। হুম। ধারা বিমোহিত। এমন একটা ছেলে তার স্বামী হলো, আর সে? শান খেয়াল করলো ধারা হাসছে। শান বোকা বনে যায়। ধারা যদি বিভোরকে ভালোবেসে থাকে বা ক্রাশ খেয়ে থাকে, তাহলে যখন শুনেছে বিভোর প্রেম করে না এবং করতেও চায় না, সে বউকে ভালোবাসে শুধু। ধারার মুখ তো রক্তশূন্য হবার কথা ছিল, অথচ সে হাসছে। ব্যাপারটা শানের মস্তিষ্কে ঢুকছে না। স্কুল দর্শন শেষে ওরা বেরিয়ে পড়ে। দিশা এবং ধারা জামা চেঞ্জ করে নেয়। বিভোর জানালো তারা এখন কেবল কারে উঠতে যাবে। দার্জিলিং শহরের চকবাজারের থেকে জিপ নিয়ে যাত্রা শুরু করলো। 3 কিলোমিটার দূরে সিঙ্গামারিতেই কেবল কার। কেবল কার হলো দার্জিলিংয়ের অন্যতম প্রধান ট্যুরিস্ট প্লেস। যারা দার্জিলিংয়ে আসে তারা একবার হলেও কেবল কারে ওঠে। দার্জিলিং শহর এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যাবলী, হিমালয় রেঞ্জের পাহাড়গুলো সহ যদি কেউ প্যানোরামিক দৃষ্টিতে দর্শন করতে চায়, তাহলে কেবল কারে করেই দেখতে হবে। প্রাথমিকভাবে কেবল কারের উদ্দেশ্য ছিল দুর্গম চা বাগানগুলোতে খাবার পৌঁছানো। পরবর্তীতে 1988 সাল থেকে পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা হয় এবং সময়ের পরিক্রমায় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়। ধারা বিভোরকে প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ধারা বলল, বিভোর সাহেব, কেবল কার সম্পর্কে কিছু বলুন। বিভোর হেসে বলল, ঘুরে গেছি, এসব নিয়ে ইতিহাস পড়িনি, তাই কম কম জানি। যতটুকু জানেন বলেন। শুরুতে যখন এটা চালু হয় একটি কেবল কার ছিল, আর আমার জানা মতে 2003 সালের এক দুর্ঘটনার কারণে জনপ্রিয় এই পর্যটন সেবাটি বন্ধ করে দেয়া হয়। সে বছরের অক্টোবরে তারিখ ঠিক মনে নেই, 3টি কেবল কার কেবল ছিঁড়ে 100 ফুট নিচের চা বাগানে খসে পড়ে। 4 জন নিহত হওয়া ছাড়াও আরও অনেকেই আহত হন। তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে আসে কেবল কারের সঞ্চালন লাইনগুলো ঠিকঠাক মতো মেরামত করা হয়নি বলেই এমন অঘটন। এই ঘটনার প্রেক্ষিতে প্রায় 8 বছর দার্জিলিং রোপওয়ে বন্ধ থাকে। দিশারি আটকে উঠল। কি কস? আমি উঠবো না। তুই আমার আগে কস নাই কেন? তাইলে তো আমি আইতাম না, মরে যামু তো। শান স্বভাবসুলভ বিদ্রুপ করে বলল, ভীতু একটা। দিশারি জবাব দিতে গিয়েও দিল না। সে শায়ানের সাথে কথা বলতে চায় না। অন্যদিন দিশারি উত্তর দেয়, তর্ক করে। আজ দিল না, ঝগড়া করল না। এটা দেখে শায়ান আহত হয়, চুপসে যায়। ধারা বলল, কি সাংঘাতিক। চালু হলো কবে? 2012 সালের ফেব্রুয়ারি মাসে আবারও চালু হয়। তখন থেকেই নিরবিচ্ছিন্নভাবে এটি পর্যটকদের মনোরঞ্জন করে যাচ্ছে। আর দিশারি শোনো, ওই দুর্ঘটনার স্মরণে প্রতি মাসের 19 তারিখ প্রয়োজনীয় মেরামতের জন্য রোপওয়ে বন্ধ রাখা হয়, তাই ভয় নেই। 165 রুপি জনে টিকিট কিনে ওরা। অনেক লম্বা লাইন ছিল, তাই 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ওদের।
তবে লাইনে দাঁড়িয়ে থেকে বোরিং না হয়ে বিভোর সবাইকে নিয়ে এখানকার মোমো আর পাপড়ি চাট খায়। মোমো 8 পিস 60 রুপি আর পাপড়ি চাট প্লেট প্রতি 40 রুপি। 4 কিলোমিটার কেবল কারে যেতে আসতে সময় লাগে 40 মিনিট। সিঙ্গালা চা বাগানের প্রায় 500 ফুট ওপর দিয়ে কেবল কারটি অপর প্রান্ত সিঙ্গালা বাজারে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে, অর্থাৎ আসা যাওয়া সহ প্রায় 40 মিনিট। কেবল কারে মোট 8 জন উঠল, বাকি 4 জন 2 জোড়া কাপল। তারাও হয়তো ধারা, বিভোর, দিশারি শায়নকে কাপল ভাবছে। দিশারি ভয়ে চোখ খিচে রেখেছে। কেবল কার ধীরে ধীরে এগোচ্ছে, মাঝে মাঝে চোখ খুলে বাইরে তাকায় সে। এত ওপরে নিজেকে দেখে দিশারির আত্মা কেঁপে ওঠে। পাশের জনের হাত খামচে ধরে রেখেছে। উত্তেজনা ভয়ে খেয়ালই করেনি মানুষটার শায়ান। ধারা মুগ্ধ হয়ে কেবল কার থেকে নিচের সবুজ চা বাগান আর দূরের সুবিস্তীর্ণ পাহাড়ের রাশি আর মেঘমালার মনোরম দৃশ্য দেখছে। এই সৌন্দর্য দিশারি ছাড়া যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। বিভোর ধারাকে আর চোখে মাঝে মাঝে খেয়াল করছে। মেয়েটার প্রতি ভীষণ টান অনুভব করছে সে।